সামগ্রিকভাবে বলা যায় ভারতীয় নীতি নির্ধারকগণ এটা নিশ্চিত করেছেন যেখানে এখন বাই এনি মেজর ইকোনমিক পলিটিক্যাল অর মিলিটারি পাওয়ার ইন্ডিয়া ডমিনেটস দ্য স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্ট্যান্ট এশিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড দ্য ইন্ডিয়ান ওশেন, অর্থাৎ ভারত সামরিক অর্থনৈতিক রাজনৈতিক প্রতিটি পর্যায়ে যে কোনো উপায়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই উপমহাদেশ ও ভারত মহাসাগরে প্রাধান্য বিস্তারে সক্ষম হয়েছে। এই প্রাধান্য বিস্তারের জন্যই সম্ভবত ভারত ১৯৯৯-২০০০ অর্থবছরে সামরিক বাজেট বাড়িয়েছে ২৮ ভাগ। এর পূর্বে ১৯৯৩ সালে ভারতের ২৮,৭৭০ কোটি টাকার সামরিক বাজেট বৃদ্ধি পেয়ে ৩৪,৫০০ কোটি টাকায় দাঁড়ায়, অর্থাৎ এক বছরে বৃদ্ধি পায় ৫,৭৩০ কোটি টাকা। ভারত এক বছরে তার সামরিক খাতে ব্যয় যতখানি বাড়িয়েছে সেই বর্ধিত অংশটি বাংলাদেশের প্রতিরক্ষা খাতে ৩.৫ বছরের বাজেটের সমান। এখন স্বভাবতই প্রশ্ন আসে, চীন ভারত চুক্তি যদি ভারতের অনুকূলেই হবে তবে দারিদ্র্যপীড়িত ভারতে এক বছরে ৯৩ সালে ২০ ভাগ সামরিক বাজেট বৃদ্ধি করা হয়েছিল কেন? এরপর যদি ভারতের মতো একটি দেশ আমাদের পাশে থাকে, তখন ভারত ও তার আশেপাশের ছোট দেশগুলোর অবস্থান সম্পর্কিত একটি সুন্দর কিন্তু সুনির্দিষ্ট মন্তব্য উল্লেখ করা যায়। নেপালের অধ্যাপক জিবি খানাল বলেছিলেন, ফর আ স্মল কান্ট্রি দ্য বেস্ট নেইবার ইজ আ রিচ কান্ট্রি উইথ আ স্মল আর্মি, দ্য মোস্ট ডেঞ্জারাস enemy is a poor country with a big army.